হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ ব্রাদার এই চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমরা তো অনেকেই সবাই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে আসি, কিন্তু এই দক্ষিণেশ্বরের আশেপাশে ছড়িয়ে রয়েছে নানা মঠ ও মন্দির, যেগুলি আমাদের অনেকেরই অজানা। আজ এরকম একটি দর্শনীয় স্থানে আমি তোমাদের নিয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের দর্শন করাবো বরাহনগরের পাটবাড়ি আশ্রম। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাদুকা যুগল। আজকের এই ভিডিওতে থাকবে তোমরা এই আশ্রমে কিভাবে আসবে, কিভাবে প্রসাদ পাবে, কি দর্শন করবে, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। তাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। বরাহনগরের পাটবাড়ি আশ্রমে আসতে হলে প্রথমে তোমাদের দমদম থেকে ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বরের স্টেশনে নামতে হবে। এবার এই স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে কিছুটা হেঁটে এলে সোজা সামনেই দেখতে পাবে চারটে পরপর ওভারব্রিজ রয়েছে। এই ওভারব্রিজের নিচের এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসার পর সামনেই পাবে একটি টোটো স্ট্যান্ড। এখান থেকে তোমাদের টোটো করে পাটবাড়ি আশ্রমে যেতে হবে। টোটোতে যেতে ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা এবং সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো। দেখতে দেখতে আমরা চলে এলাম আশ্রমের প্রধান প্রবেশদ্বারের সামনে। এই আশ্রমে প্রবেশ করার আগেই দেখতে পাবে ডান দিকে রয়েছে মা মঙ্গলচণ্ডীর একটি মন্দির। এখানে মা মঙ্গলচণ্ডী পূজিত হয়। আর এটি হলো পাটবাড়ি আশ্রমের মূল প্রবেশদ্বার। এই আশ্রমের ভিতরে প্রবেশ করার আগেই তোমরা দেখতে পাবে বাঁ দিকে রয়েছে নিত্যভঙ্গিমায় গৌরনিতাইয়ের একটি সুন্দর মূর্তি। নিত্যানন্দ প্রভু হলেন গৌড়ীয় বৈষ্ণবভাষ্য অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার। তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রধান ও অন্তরঙ্গ পার্ষদ বা সঙ্গী। তাদের দুজনকে একত্রে গৌরনিতাই বা নিমাই নিতাই নামে অভিহিত করা হয়। আর ইনি হলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা চৈতন্য মহাপ্রভু। এনাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগে তিনি প্রচার করেছিলেন। আমরা এবার এই প্রবেশপথ দিয়ে আশ্রমের ভিতরে প্রবেশ করব। মূল প্রবেশদ্বার দিয়ে কিছুটা আসার পর বাঁ দিকেই দেখতে পাবে রয়েছে অফিস ঘরে যাবার রাস্তাটি। এই অফিস ঘর থেকেই ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়ে থাকে। আর এই দেওয়ালের উপর লেখা আছে পাটবাড়ি আশ্রমের নিয়মকানুন সম্বন্ধে বিশেষ বিজ্ঞপ্তি। তোমরা এটা একটু পড়ে নিতে পারো যদি কিছু জানতে চাও। এছাড়া নিচে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। এরপর এই রাস্তা ধরে কিছুটা যাবার পর তোমরা দেখতে পাবে সামনেই রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ গ্রন্থ মন্দির।
আর এই গ্রন্থ মন্দিরের পাশেই রয়েছে এই অফিস ঘরটি। এখানে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং প্রসাদের কুপন মূল্য 70 টাকা। এরপর আমরা আবার চলে এলাম মূল মন্দির প্রাঙ্গণের সামনে। এই আশ্রমটি বেশ শান্তিপূর্ণ। বরাহনগরের এই বৈষ্ণব মন্দিরটি এটি একটি ঐতিহাসিক স্থানও। শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত আচার্যের কাছ থেকে ভগবত কথা শ্রবণ করার জন্য এই স্থানটিতে পরিদর্শন করেছিলেন। তোমরা যদি এখানে গাড়ি নিয়ে আসো তবে সেক্ষেত্রে এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এরপর কিছুটা যাবার পর সামনেই দেখতে পাবে একটি বড় বকুল গাছ আছে। এই বকুল গাছের নিচে রয়েছে বাবা বকুলেশ্বর মহাদেব। এই হলো বাবা বকুলেশ্বর মহাদেব। মূল প্রবেশদ্বার দিয়ে কিছুটা আসার পর সামনেই দেখতে পাবে মূল মন্দির সংলগ্ন একটি বড় নাট মন্দির। আর মূল মন্দিরে রয়েছে নিতাই গৌর, রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সুন্দর বিগ্রহ। এখন আমরা আছি এই নাট মন্দিরের ভিতরে। এই নাট মন্দিরের ভিতরটি বেশ বড়। এই আশ্রমের কৃষ্ণপ্রেমী বৈষ্ণবরা এই নাট মন্দিরে বসে সর্বক্ষণ নাম সংকীর্তন করে থাকে। এই মন্দিরের দেওয়ালে চৈতন্য মহাপ্রভুর নানা জীবন কাহিনী সুন্দর চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এর কয়েকটি আমি তোমাদের দর্শন করাচ্ছি। যেমন এখানে শ্রী রাধা রমনদেব কর্তৃক নদিয়ার দিগনগরে বটবৃক্ষের নিচে নৃত্য করছেন এবং পাশের ছবিটিতে রয়েছে কলিযুগে পাবন অবতার শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ। এই নাট মন্দিরের সামনেই রয়েছে মূল মন্দিরটি। এই মন্দিরে বিরাজ করছেন নিতাই গৌর, রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এবার আমরা এই মন্দিরে থাকা বিগ্রহগুলিকে একটু এক এক করে দর্শন করে নেব। এখন আমরা দর্শন করছি গৌর নিতাইয়ের বিগ্রহটি। শ্রী চৈতন্য মহাপ্রভু গৌর এবং শ্রী নিত্যানন্দ প্রভু নিতাই। এনারা একজন ভগবান কৃষ্ণ এবং অন্যজন বলরাম ছাড়া আর কেউ নন। নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু একজন শাশ্বত সহযোগী। একই সময়ে একচক্রধামে আবির্ভূত হয়েছিলেন। এই কলিযুগে হরে কৃষ্ণ নাম সংকীর্তন প্রচারে উৎসাহিত করেছিলেন। এই পাশের মন্দিরটি হলো রাধাকৃষ্ণের মন্দির। এখন তোমরা দর্শন করছো রাধাকৃষ্ণের সুন্দর বিগ্রহটি।
এবং এর পরের মন্দিরটি হলো জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মন্দির। এই পাটবাড়ি আশ্রমের মূল আকর্ষণ হল চৈতন্য মহাপ্রভুর ব্যবহৃত চরণ পাদুকা, যেটি এখানে সযত্নে রাখা আছে। এখানে প্রতিদিন এটি পূজিত হয়। এটি হলো মহাপ্রভুর ব্যবহৃত চরণ পাদুকা। এখানে একটি সুন্দর চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে চৈতন্য মহাপ্রভুর সামনে ভাগবত আচার্য ভাগবত পাঠ করে শোনাচ্ছে। এই পাটবাড়ি আশ্রমের সম্পূর্ণ ইতিহাসটি আমরা এই আশ্রমে থাকা এক বৈষ্ণবের কাছ থেকে এবার শুনে নেব। এখানে মহাপ্রভু এসেছিলেন 1515 খ্রিস্টাব্দে 921 বঙ্গাব্দে চৈত্র মাসে কৃষ্ণ দ্বাদশী আমবারণী দিনে এসেছিলেন। যার কাছে এসেছিলেন তার নাম শ্রীল ভাগবতাচার্য, তার নাম ছিল রঘুনাথ উপাধ্যায়। তিনি ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য। তিনি একবার মহাপ্রভুর কাছে গিয়েছিলেন নবদ্বীপে। ওনার ওখানে দর্শন ওখানে পান নাই। ওনার গুরুদেব বলেন তুমি যাও, তোমার ওখানেই দর্শন হবে। তা এখানে মহাপ্রভু এসেছিলেন পানিহাটি থেকে, পানিহাটি রাঘব পণ্ডিতের বাড়ি থেকে। তখন ছিল একাদশী, একাদশীর পরের দিনে উনি মহাপ্রভু গঙ্গায় করে এই ঘাটে উঠেছিলেন। এই ঘাটটার নাম চৈতন্য ঘাট। এবং তার শ্রীল ভাগবতাচার্যের মুখে শ্রীমদ্ ভাগবতে গোপীগীত শুনেছিলেন। গোপীগীত শুনে নেচেছিলেন 9 ঘন্টা। শ্রীমদ্ ভাগবতে গোপীগীত তো সবাই জানে, 19টা শ্লোক। সেই ভাগবত তালপাতার ভাগবত, সেই তালপাতার ভাগবত এখনও আছেন এই মন্দিরে। আর এখানে একটা গ্রন্থ মন্দির আছে, সেই গ্রন্থ মন্দিরেও রাখা আছে। পাঠ শুনে খুব প্রীত হয়ে এই যে 9 ঘন্টা নেচেছিলেন, তারপরে ওনাকে খড়ম দিয়ে গেছিলেন। সেই খড়মটা পরবর্তীকালে সমাধি ছিল, মানে যেখানে মহাপ্রভু বর্তমান পাদুকাটা আছে সেখানে কিন্তু সমাধি, ওটা ভাগবতাচার্যের সমাধি। আচ্ছা, জায়গাটা লুপ্ত হয়ে যায়। পরবর্তীকালে বাগবাজারে কালীপ্রসন্ন চক্রবর্তী ছিলেন, তখন তার পেটে অম্লশূল হয়। তিনি ডাক্তারবাবুর কাছে দেখায়, ডাক্তারবাবু বললো ভালো হবে না, তুমি তখন কী করবে উনি তখন যায় বাবা তারকেশ্বরের কাছে। তারকেশ্বর হত্যাকাণ্ড বাবার স্বপ্নে যে একটা কথা বলে, পেছনটা মালিপাড়া। এই মালিপাড়ার ভিতরেই আমাদের যে মন্দিরটা আছে তার ঠিক পেছনেই একটা পুকুর ছিল, তার নাম ছিল ঘি পুকুর। সেই ঘি পুকুরের পূর্ব পাড়ে জঙ্গলের মধ্যে সমাধি। সমাধি থেকে এই 4 বস্তু পাওয়া যায়: মহাপ্রভুর পাদুকা, শ্রীমদ ভাগবত, গোপাল আর শালগ্রাম শিলা। আর স্বপ্নে দেখেন এই নিতাইগুড়। এই নিতাইগুড় তিনি প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে শ্রীমদ রামদাস বাবাজি মহারাজ হাতে আসে 1335 সালে। নাট মন্দির হয় 1337 সালে। উনি গ্রন্থমন্দির প্রতিষ্ঠা করেন, মানে গ্রন্থমন্দির নাম হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ গ্রন্থমন্দির। উনি প্রতিষ্ঠা করেন 1341 সালে। আর উনি দেহ রাখেন 1360 সালে। সবাইকে ডেকে রাত্রি 2টোর সময় 18ই অঘ্রাণ নাম করতে করতে দেহ রাখেন। আচ্ছা, পরবর্তীকালে ট্রাস্টি বোর্ড এই আশ্রমটা চালাচ্ছে, এবং এছাড়া আমাদের অনেক আশ্রম আছে। আর এই নামটা চলছে দেখে ভজনী তাইগুর আদেশাম জপ হরে কৃষ্ণ হরে রাম। এরপর আমরা দেখলাম এই নাট মন্দিরে বসে এক বৈষ্ণব সুন্দর সুরে হরিনাম সংকীর্তন করছে। এখানে রয়েছে ভাগবত আচার্যের শয়নকক্ষ। ভাগবত আচার্য
প্রকৃত নাম রঘুনাথ উপাধ্যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু ভাগবত আচার্যের কাছে শ্রীমদ্ ভাগবতের সুন্দর ব্যাখ্যা শুনে রঘুনাথ উপাধ্যায়কে ভাগবত আচার্যে ভূষিত করেন। শ্রী ভাগবত আচার্য পরে কৃষ্ণ প্রেম তরঙ্গিনী নামক একটি গ্রন্থে শ্রীমদ্ ভাগবত সম্পর্কে তার ভাষ্য সংকলন করেছিলেন। এই নাট মন্দিরের সামনে যে মন্দিরটি তোমরা দেখছো, এটি হলো শ্রী রামদাস বাবাজির সমাধি মন্দির। আর এর পাশে রয়েছে একটি মন্দির যেখানে রয়েছে সব মহারাজদের ছবি। এই মন্দিরের পাশে রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ। এরপর আমরা চললাম এই আশ্রমের গোশালা দর্শন করতে। গোশালায় যেতে হলে তোমাদের এই রাস্তা ধরে কিছুটা হাঁটতে হবে। কিছুটা হেঁটে আসার পর বাঁ দিকেই দেখতে পাবে এই আশ্রমের একটি বড় রথ রয়েছে, যেটি রথযাত্রা উৎসবের সময় এই রথটিকে বার করা হয়ে থাকে। এরপর এই রাস্তা ধরে তোমরা সোজা চলে এলে সরাসরি পৌঁছে যাবে গোশালায়। এখানে অনেকগুলি গোমাতা রয়েছে। পাটবাড়ি আশ্রমের এই ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো চলি বন্ধুরা, সবাই ভালো থেকো। নমস্কার।